যা বাবা, হাঁস মুরগিও কি কথা বলতে জানে? আজ শুনলাম। তাহলে কি তারা আপনার নাম বলতে পারে? উফ, তোকে নিয়ে পারলাম না। আর এটা একটা কথার কথা বললাম। তাহলে আমায় বলছেন কেন? আপনি আমার চেয়ে বড়, তাই বলবো না? তখন ম্যাডাম রেগে গিয়ে আমার গলা চেপে ধরলো আর বলল, আমি অনুমতি দিয়েছি তাই ডাকবি। যদি এখন থেকে না ডাকিস তাহলে গলা চেপে মেরে ফেলবো। এখন মায়া বলে ডাক আমায়। গলা ছাড়েন, ব্যথা পাচ্ছি। ছাড়বো, তাহলে মায়া বলে ডাকো। আচ্ছা ঠিক আছে, গলা ছাড়েন বলছি। তারপর ম্যাডাম গলা ছেড়ে দিল আর বলল, এখন বলো। ম্যাডাম চলেন। তুই আবার বলছিস? তোকে খুন করে ফেলবো আমি এখন। আরে দাঁড়ান দাঁড়ান, একটু সময় লাগবে। ম্যাডাম বলা পুরনো অভ্যাস, তাই। আবার বলছিস তুই এই নাম? আর একটুও সময় দেব না। মায়া বল এখন। ওকে ম্যাডাম, থুক্কু মায়া। হুম, এখন মায়া মায়া বলে মুখস্থ করতে থাকো, চলো। ওকে ম্যাডাম, থুক্কু মায়া। কোথায় যাব এখন? মরতে যাবো, চলো। তাহলে আপনি একা যান, গিয়ে মরেন। আমি যাব না। এখনো শিশু শিশু হড্ডি আমার শক্ত হয় নাই। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। উফ, তুই আসলে একটু বেশি বুঝিস আর বেশি কথা বলিস। এখন চুপ করে আমার সাথে আয়, নয়তো আমি এক্ষুনি মেরে বালি চাপা দিব। ঠিক আছে চলুন, দেখা যাক কোন রাস্তায় নিয়ে মারবেন। তারপর ম্যাডামের পিছন পিছন যেতে লাগলাম। রাস্তায় গিয়ে একটা সিএনজি নিয়ে একটা পার্কে নিয়ে গেল। যাওয়ার পর আমার হাতটা ধরে হাঁটতে লাগলো। কিছুক্ষণ হাঁটার পর একটা গাছের নিচে গিয়ে বসলাম। তখন ম্যাডাম আমার গালে একটা কিস করে কাঁধে মাথা রাখলো আর বলল, জানো, তোমায় যেদিন প্রথম ক্লাসে দেখেছি, মনটা তখনই তোমার মধ্যে হারিয়ে গেছে। তারপর থেকে রাত কেটেছে নির্ঘুম, সকাল হয়েছে তোমায় নিয়ে ভাবতে ভাবতে। কখন তোমায় একটি নজর দুটি চোখ দেখবে বলে আমার মনটা তোমার মধ্যে হারিয়ে গেছে। আমি জানি তোমার চেয়ে বড় আমি, কিন্তু কি করব বলো? মনের মানুষ যদি তার বয়সে ছোট থাকে, খুব ভালোবাসি তোমার, আর সারা জীবন ভালোবাসবো। কি বলবো, কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আমি এতটা ভালোবাসে আমায়। তখন তার চোখের দিকে তাকিয়ে দেখি আমার চোখের দিকে গভীর ভালোবাসা নিয়ে তাকিয়ে আছে ম্যাডাম। তার চোখের থেকে আমার চোখ যেন এখন সরাতেই পারছি না। তার মায়ায় মনে হয় জড়িয়ে যাচ্ছি। তখন ম্যাডাম বলল, তোমার চোখ বলছে তুমিও আমায় ভালোবাসো, তাহলে সেটা মুখ ফুটে বলো না কেন? ম্যাডামের কথায় কিছুটা অবাক হলাম। তাহলে কি সত্যি আমি তাকে ভালোবেসে ফেলছি? কিন্তু কোথায়? আমার তো মনে হচ্ছে না। সেই ফিলিংস আসছে না কেন? নাকি আমি ভালোবাসাটা বুঝতে পারছি না। ম্যাডাম আমি বাসায় যাব, চলেন। এখন মাত্র আসলাম, আর কিছুক্ষণ থাকি, প্লিজ প্লিজ, তারপর চলে যেও। কেন জানি আর না করতে পারলাম না। আমারও থাকতে মন চাইছে। এমনটা তো আগে হয়নি, তাহলে এখন হচ্ছে কেন? তারপর কিছুক্ষণ ঘুরে ফিরে বাসায় চলে আসলাম। আসার সময় ম্যাডাম অনেকগুলো কিস করছে। এসে দেখি আদিবা চলে আসছে বাসায়, আর কার সাথে জানি কথা বলছে। তখন আমায় দেখে দৌড়ে এসে বলল, ভাইয়া এই নাও, খালামণি কথা বলবে তোমার সাথে। তারপর ফোনটা নিয়ে সালাম দিলাম। তারপর বললাম, কেমন আছো খালা তুমি? আমি ভালো খারাপ থাকলে খোঁজ নাই কে? তুই তো ভুলেই গেলি আমাদের। কি যে বলো খালা তুমি, ভুলে যাবো কেন? তাহলে কি বলবো? 6টি মাসের ভেতর একবার কল দিয়েছিস, আর 2 বছর ধরে তো আমাদের বাসায় আসিস না। আমি তোমাদের বাসায় 1 সপ্তাহ পরে আসছি, ঠিক আছে? এমন কথা অনেকবার বলছিস, আর আসলি না। এবার সত্যি বলছি, আসবো। তুই যেদিন আসবি সেদিন বিশ্বাস করব। তারপর আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। তারপর গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আসলাম বিকেলে। আর আদিবার সাথে যাইনি, আমি ম্যাডামের বাসায় রাতে শুয়ে শুয়ে ম্যাডামের কথাগুলো ভাবছিলাম। সত্যি কি তাহলে আমি তাকে ভালোবেসে ফেলেছি? সে যে বলল আমার চোখে ভালোবাসা দেখছে। ঠিক তখনই ফোন আসলো। তাকিয়ে দেখি গতকাল রাতে যে মেয়েটা কল দিছে সে। তখন ফোন আর ধরলাম না, কিন্তু ফোন দিতেই আছে। বিরক্ত হয়ে ধরলাম। তখন মেয়েটি আমার আগেই বলল, এতক্ষণ লাগে ফোন ধরতে তোমার? হ্যাঁ, কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি, কোথায় ছিলে এতক্ষণ? ওই হ্যালো, আপনি কে বলেন তো? আর কেন এত বিরক্ত করেন? আমি কে? আমি হচ্ছে তোমার ভবিষ্যৎ বউ। এই পাগলামি বন্ধ করেন। গিয়ে ভালো একটা ডাক্তার দেখান। আপনার মাথায় সমস্যা আছে। তাই নাকি? তাহলে তো তুমি আমার ডাক্তার। চলে আসো এখন আমার বাসায়, তারপর আমার রুমে এসে চিকিৎসা করে যাও আমার মাথায়। দেখ পাগল মাইয়া কোথাকার। তারপর ফোনটা কেটে বন্ধ করে ঘুমিয়ে গেলাম।
ওই শোনো, এই সবগুলো কাপড় ধুয়ে দিবে। এখানে 1 বালতি কাপড় আছে। 1 বালতি কাপড়? সবগুলো ধুয়ে দিবে। কেন? তুমি ধুয়ে দাও, আমি ধুয়ে দিব কেন? আমি তোমার বড়, তুমি আমায় হুমকি দিচ্ছ কেন? চুপ করে কাপড় ধুয়ে দাও, নয়তো ঝাড়ু দিয়ে পিটাবো এখন। তুমি আমার বউ হয়ে আমায় বলছো ধুয়ে দিতে? আগে জানলে তোমাকে বিয়ে করতাম না। বুঝেছি, তোকে এখন ঝাড়ুর বাড়ি দিতে হবে। দাঁড়া, কাপড় ধুয়ে দিবি না তো তাহলে ঝাড়ুর বাড়ি খা। আম্মা, আমার বউ লাগবে না, আমি কোলবালিশ নিয়ে থাকুম, তবু বউ লাগবে না। হঠাৎ শরীরে ব্যথা করতে লাগলো, তখন তাকিয়ে দেখি খাটের নিচে আমি। যাক বাবা, এটা স্বপ্ন দেখছিলাম। স্বপ্নে যে ঠেট দিছে কাপড় ধোয়ার জন্য, বিয়ের পর তো পানিতে চুবাই চুবাই মারবো যদি না কাপড় ধুয়ে দেই। এখনই ভালো আছি, সিঙ্গেল আছি, এই সিনিয়র মেয়েকে বিয়ে করব না। তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 9টা বাজে। উঠে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আসলাম। তারপর কলেজে চলে আসলাম বন্ধুদের থেকে। আজ এই সিনিয়র মেয়েকে পিছু ছুটবার বুদ্ধি নিতে হবে। কিন্তু তার আগেই ম্যাডাম এসে পড়লো আর বলল এখন তার সাথে ঘুরতে যেতে হবে। আমি না করছি, কিন্তু যেই রাগী চোখে তাকিয়েছে, তারপর ভয়ে ভয়ে চলে গেলাম তার সাথে। তখন পার্কে নিয়ে গেল, যাওয়ার পর একটা আইসক্রিম কিনলো, কিনে নিয়ে একটা গাছতলায় বসলাম। তখন ম্যাডাম আমার কোলে বসলো। তখন আমি বললাম, আরে করছেন কি, নামেন জলদি আমার কোল থেকে, শিশু শিশু হাড্ডি সব এখনই ভেঙে যাবে আপনার জন্য। ওই চুপ করো তো, তোমার এই আজেরা কথা। তোমার কোলে বসে এখন আমি তোমায় আইসক্রিম খাইয়ে দিব, আর তুমি খাবে। তাহলে আমাদের ভালোবাসা আরো বেড়ে যাবে। ভালোবাসা বাড়বে কিনা জানি না, তবে তোমাকে বিয়ে করলে কাপড় ধুয়ে জানটা আমার কয়লা কয়লা হয়ে যাবে, এটা জানি। তখন ম্যাডাম একটু আইসক্রিম নিয়ে বলল, নাও, আইসক্রিমটুকু খেয়ে নাও। বিয়ে করলে ঝাড়ুর বাড়ি দিয়ে বলবে কাপড়গুলো ধুয়ে নাও। কি হলো, নাও আইসক্রিম। কি আর বলবো, তারপর আইসক্রিম খেতে লাগলাম। কিছুক্ষণ পর আমায় বলল, এখন তুমি আমায় আইসক্রিম খাইয়ে দাও। আমায় যেহেতু খাইয়ে দিয়েছে, তাইলে তো হিসাব অনুযায়ী আমারও খাইয়ে দিতে হয় আইসক্রিম। বাকিটুকু খাইয়ে দিলাম। তারপর আরো কিছুক্ষণ ঘোরাফেরা করলাম। তারপর বাসায় চলে আসলাম। বিকেলে সব বন্ধুদের আড্ডা দেওয়ার জায়গায় ডাকলাম, কি করে এই সিনিয়র মেয়েকে পিছু ছাড়াবো বুদ্ধি নিতে, দেখি কি বুদ্ধি দেয়। যাওয়ার পর তখন আমি ফাহাদকে বললাম, দোস্ত, মায়া ম্যাডাম তো আমার প্রেমের পুকুরে হাবুডুবু খাচ্ছে, এখন বল কি করে সেখান থেকে উঠাবো। উঠতে চাচ্ছে না ম্যাডাম। কি, তোর প্রেমে মায়া ম্যাডাম পড়েছে? এটা বললে আমরা বিশ্বাস করে নিব? হা হা হা, আর চাপা মারার জায়গা পেলি না। সত্যি কথা বলছি, না বিশ্বাস হলে জাহিদের কাছে জিজ্ঞেস কর। কিরে জাহিদ, সত্যি কথা বলছে? দোস্ত সত্যি। এখন বল আমার পিছু ছুটাবো কি করে এই সিনিয়র ম্যাডামকে। তোরা তো জানিস আমি আবার সিনিয়র মেয়ে পছন্দ করি না, কারণ ভয় করে। কিন্তু এই মেয়ে যেইভাবে ঝুলে আছে, আমায় বিয়ে করে ছাড়বেই। শোন দোস্ত, সিনিয়র মেয়ে হোক আর জুনিয়র মেয়ে হোক, তাতে ভয় পাওয়ার কি আছে? মেয়েটা যদি সত্যি করে ভালোবাসে তাহলে আর ছাড়িস না, কারণ তারা ভালোবাসার জন্য সবকিছু করতে পারে। তুই যা বলবি তাই করবে, কিন্তু ছেড়ে দেওয়ার কথা বললে নিশ্চয়ই আত্মহত্যা করবে। আর সত্যিকারের ভালোবাসা পাওয়া এখন ভাগ্যের ব্যাপার দোস্ত। তোকে খুব ভালোবাসে ম্যাডাম, তাই তোকে প্রথমেই বলে দিছে ভালোবাসে। এটা সব মেয়েরা বলে না মুখ ফুটে, যারা খুব ভালোবাসে তারাই বলে ফেলে। আমি পারবো কিছু বলতে, এই নিয়ে আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কত কষ্ট করে এখনো বেঁচে আছি আমি জানি, আর তোরা তো জানিস। সরি দোস্ত, আমি পারবো না বুদ্ধি দিতে। পারলে ম্যাডামকে ভালোবেসে তোর বুকে সারা জীবনের জন্য আঁকড়ে ধরে রাখিস, খুব ভালোবাসবে। এটা বলে উঠে চলে গেল ফাহাদ। তখন জাহিদ বলল, সরি দোস্ত, আমিও পারবো না কিছু বলতে, তবে এটুকু বলতে পারি, ভালোবাসা জীবনে একবার আসে, আর আসলে বলে আসে না। যখন আসবে তখন 2 হাতে আঁকড়ে ধরে রাখিস, যাতে ছুটে চলে না যায়। দেখিস খুব যত্ন করে রাখবে। আর ম্যাডাম তোকে খুব ভালোবাসে, এইগুলো সিনিয়র নিয়ে না ভেবে গিয়ে বাকি জীবনের সঙ্গী করে ফেল। এটা বলে জাহিদ চলে গেল। শুধু আমি বসে আছি, কি করব এখন আমি, মাথা কাজ করছে না। তারপর আমিও উঠে বাসায় চলে গেলাম। গিয়ে কিছু খেয়ে রুমে চলে গেলাম। যাওয়ার পর বসে বসে ভাবছিলাম, তখন হঠাৎ ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি গতকাল রাতে যে মেয়ে কল দিছে, সে মেয়েটা কল দিছে। ধরলাম না, কিন্তু কল দিতেই আছে। বিরক্ত হয়ে কলটা ধরলাম আর বললাম, এত বিরক্ত করেন কেন আপনি? কেন কল দেন বলেন তো? আমি আমার বরের কাছে কল দেই, তা তোমার কি? তোমার বর এখানে নাই, ফোন রাখো। কে বলছে নাই? এই তো কথা বলছি আমার বরের সাথে।
শয়তান মাইয়া, দূরে গিয়ে মর। আজাইরা কথা শোনার সময় নাই। এই, তুমি এত রাগ করছো কেন? সরো না, আমার ঘুম আসছে না। তাহলে একটা কাজ করো, 1 কেজি ঘুমের ট্যাবলেট খেয়ে শুয়ে পড়ো। এটা বলে ফোন কেটে দিলাম। তারপর ফোনটা বন্ধ করে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে কলেজে চলে গেলাম। প্রতিদিনের মতো আজও ম্যাডাম এসে হাজির, ঘুরতে নিয়ে যাবে। এইভাবে কেটে গেল 6টি দিন। এই 6টি দিন প্রতিদিন ম্যাডামের সাথে ঘোরাফেরা করেছি। তার সাথে ঘুরতে আমারও অনেক ভালো লাগে, তার হাতটা ধরে হাঁটতে খুব ভালো লাগে। এখন আমিও ম্যাডামকে ভালোবেসে ফেলেছি। সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তখন আমি বললাম, দোস্ত, আমিও ম্যাডামকে ভালোবেসে ফেলেছি। গতকাল খালার বাসায় যাব, সেখান থেকে এসে বলে দিব ভাবছি। সত্যি বলছিস? তাহলে তো খুব ভালো। তাড়াতাড়ি তোর আর ম্যাডামের বিয়ে খেতে পারবো। আরে এত তাড়াতাড়ি না, বিয়ে আরেকটু দেরি করে করব। তার আগে আমরা বিয়ের কথা বলতে যাব, তোর মাকে নিয়ে। এই না না, এমন করিস না। আগে খালার বাসা থেকে আসি, তারপর না হয় যা করার করিস। আচ্ছা ঠিক আছে। তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম বাসায়। এসে খেয়ে রুমে চলে গেলাম, গিয়ে তারপর ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে অল্প কিছু খেয়ে রেডি হয়ে আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম। বাস স্টেশন গিয়ে একটা টিকিট কাটলাম কুমিল্লার। তারপর বাসে উঠে গিয়ে সিটে বসে পড়লাম। কিছুক্ষণ পর বাসটা ছেড়ে দিল। এদিকে ম্যাডাম কলেজে এসে আমায় খুঁজতে লাগলো। আমায় না পেয়ে জাহিদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো। তখন জাহিদ বলল, আমি খালার বাসায় গিয়েছি। এটা শুনে ম্যাডাম মন খারাপ করে কলেজ থেকে চলে আসলো। বাসায় আসার পর মায়ার আম্মু বলল, কিরে, আজ এত জলদি চলে এলি যে? মন খারাপ মনে হচ্ছে। না আম্মু, কিছু হয়নি, এমনি ভালো লাগছে না, তাই চলে আসছি। এটা বলে ঘরে চলে গেল মায়া। এদিকে আমি বাস থেকে নেমে খালার বাসার রাস্তা চিনতে পারছি না, কোন দিকে। অনেক আগে গিয়েছিলাম তাই চিনতে পারছি না। তখন খালাকে ফোন দিলাম। হ্যালো খালা, কই তুমি? তোমাদের বাসা কোথায়? এখানে তো গাড়ি ছাড়া কিছুই দেখতে পারছি না। শয়তান, তুই আবার ফাজলামো শুরু করছিস? আরে ফাইজলামো না, সত্যি এখানে তো গাড়ি ছাড়ার কিছু নাই। তুই কি সত্যি আসছিস নাকি? সত্যি আসছি। এখন বাস স্টেশন এসে নিয়ে যাও। তুই একটা রিক্সাকে বল এই ঠিকানা অনুযায়ী নিয়ে আসতে, তারপর আমি নিতে যাব। আচ্ছা ঠিক আছে খালা। তারপর ফোনটা কেটে একটা রিক্সা নিয়ে চলে আসলাম ঠিকানা অনুযায়ী। তারপর খালাকে কল দেওয়ার পর আমায় নিয়ে গেল। এসে খালার কোনো ছেলে নেই, 2টি মেয়ে, নাম তাহনা আর তানজিলা। তানহা হচ্ছে বড়, এবার কলেজে উঠছে, ইন্টারে পড়ে। আর তানজিলা হচ্ছে ছোট, এবার ক্লাস 10ম শ্রেণীর ছাত্রী। আর খালুর একটা কাপড়ের দোকান আছে। যাওয়ার পর সবাই খুশি, অনেক দিন পর আসছি। তাই যাওয়ার পর তানজিলা বলল, ভাইয়া, এবার কিন্তু অনেকদিন থাকবে, তুমি অনেকদিন পর আসছো। না রে বোন, বেশি দিন থাকতে পারবো না, কলেজ আছে। কলেজ আছে বলে কি হয়েছে, তুমি অনেকদিন পর আসছো কিন্তু। আচ্ছা 1 সপ্তাহ থাকবো, হয়েছে? খুশি এবার? তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে আমায় একটা রুম দেখিয়ে দিল। সেটাতে এসে ফ্রেশ হয়ে বসে আছি। তখন খাবার খাওয়ার জন্য এসে ডাকলো। খেয়ে এসে কিছুক্ষণ বাসার আশেপাশে ঘোরাঘুরি করে চলে আসলাম। রাতে খেয়ে দিলাম একটা ঘুম। এদিকে সকালে উঠে মায়া কলেজে গিয়ে দেখে আজও আমি আসি নাই। মন খারাপ করে চলে আসলো। এইভাবে কেটে গেল 3 দিন। মায়া আর না দেখে থাকতে পারছে না, পাগল হয়ে যাচ্ছে দেখার জন্য। প্রতিদিন জাহিদকে গিয়ে জিজ্ঞেস করে কবে আসবো, কিন্তু বলে কিছুদিন পর। পরের দিন দুপুরে মায়া তার রুমে শুয়ে আছে। তখন তার আম্মু এসে বলল, মায়া মা, আমার উঠে একটু রেডি হয়ে নে, তোকে দেখতে কিছু লোক আসছে। এটা শুনে মায়া লাফ দিয়ে উঠে পড়ল। তখন অবাক হয়ে বলল, কি বলছো তুমি আম্মু? আমায় দেখতে আসছে মানে? দেখ মা, তোর লেখাপড়া শেষ হয়েছে অনেক আগে, এখন তো তোকে বিয়ে করতে হবে। বিয়ে তো করবো, কিন্তু এইভাবে না বলে নিয়ে আসছো কেন? আমি কিচ্ছু জানি না, সব তোর আব্বু জানে। তোর আব্বু নিয়ে আসছে। আমি এই বিয়ে করব না। সেটা তোর আব্বুকে গিয়ে বল, আমায় বললে কোনো লাভ হবে না। আমি আমার জানটাকে ছেড়ে কাউকে বিয়ে করব না, প্রয়োজন হলে আত্মহত্যা করব। তারপর দৌড়ে নিচে চলে গেল। মায়া গিয়ে সোজা তার আব্বুকে বলল, আব্বু, আমি এই বিয়ে করব না, আমি একজনকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। যদি তোমরা জোর করো তাহলে আমি আত্মহত্যা করব। সে কি রে মা, ওই ছেলেগুলো বললো তুই নাকি ওই ছেলেকে বিয়ে করতে রাজি, তাই তার আব্বু আম্মু আসছে। তারপর মায়া তাকিয়ে দেখে জাহিদ, ফাহাদ আর আমার আম্মু আব্বু আদিবা বসে আছে। তখন বলল, সরি আব্বু, না দেখে বললাম। আব্বু ঠিক বলেছে,
আর আগামীকাল আমাদের বিয়ের আয়োজন করো। আলহামদুলিল্লাহ। তা বিয়াইন, বৌমা যখন বলে দিছে তাহলে আমাদের কোনো আপত্তি নাই। আপনি কি বলেন? আমি আর কি বলবো, মেয়ে যখন বলে দিছে তাহলে তাই হোক, আগামীকাল বিয়ে। তারপর জাহিদ আর ফাহাদ উঠে ম্যাডামের কাছে গিয়ে বলল, উফ, কত কষ্ট করতে হলো আমাদের। ম্যাডাম, এখন আমাদের কিছু ট্রিট দিন, চলে যায় একেবারে। বিয়ের ডেট ফাইনাল করে দিলাম, দিন। ধন্যবাদ তোমাদের। এই নাও, এখানে 10,000 টাকা আছে, সব নিয়ে নাও। তারপর জাহিদ আর ফাহাদ টাকা নিয়ে খুশিতে লাফাতে লাফাতে চলে গেল। এদিকে রাতে শুয়ে আছি, তখন আব্বু কল দিয়ে বলল আগামীকাল যেন তাড়াতাড়ি চলে আসি। জিজ্ঞেস করলাম কেন, বলল সারপ্রাইজ দিবে, সাথে খালাকে নিয়ে আসতে সবাইকে। তারপরের দিন দুপুরে রওনা দিলাম সবাই মিলে। সন্ধ্যায় চলে আসলাম। আসার পর দেখি বাসাটা লাইট দিয়ে সুন্দর করে সাজানো। কিসের জন্য বুঝতে পারছি না। আব্বুর অনেক বকা খেতে হলো দেরি করে আসার জন্য। তারপর একটা পাঞ্জাবি পায়জামা দিয়ে বলল তাড়াতাড়ি পরে আসতে। আমিও গিয়ে পরে আসলাম কোনো কথা না বলে। তারপর একটা গাড়িতে করে নিয়ে যেতে লাগলো। ম্যাডামের বাসার সামনে গিয়ে থামালো। আমি অবাক হয়ে আছি, এখানে আসলো কেন? তখন জাহিদ পাশে ছিল। আমি বললাম, কি রে দোস্ত, ম্যাডামের বাসা সাজানো, আমাদের বাসাও সাজানো, বুঝলাম না। আর আমরা এখানে আসলাম কেন? আজ তোর আর ম্যাডামের বিয়ে। কি কি করে হলো এটা? তুই যেদিন থেকে কলেজে যাসনি সেদিন থেকে ম্যাডাম মন খারাপ করে কলেজে আর গিয়ে ক্লাস করায়নি। তাই আমি আর ফাহাদ মিলে তোদের বিয়ে ঠিক করে দিলাম। শালা, আমি বলছিলাম আসার পর সব করিস, কিন্তু তোদের বিয়ে খাওয়ার আর তর্স হইছে না। এটা না করলে 10,000 টাকা মিস হতো। ম্যাডাম খুশি হয়ে আমাদের 10,000 টাকা দিয়েছে। যাক, ভালো কাজ করছিস দোস্ত। আমায় কিন্তু সেখান থেকে কিছু টাকা দিস। শালা, বিয়ে তো ঠিক করলাম আমরা, কোথায় তুই আমাদের টাকা দিবি, ট্রিট দিবি, তা না করে উল্টো আমাদের কাছ থেকে টাকা চাইছিস। ঠিক আছে, তোর কাছে খুশি হয়ে আমি 1 কেজি কাঁচামরিচ উপহার দিব আগামীকাল তোদের। শালা, আর কিছু দেওয়ার জন্য পেলি না, থাক, লাগবে না, যা গিয়ে বিয়ে করে নে। তারপর ভিতরে চলে গেলাম। কিছুক্ষণ পর কাজী এসে পড়িয়ে চলে গেল। যখন বিদায় নিয়ে চলে আসবো তখন মায়া একটু কাঁদলো না। বুঝলাম না, সব মেয়েরা কাঁদে, কিন্তু মায়া কাঁদলো না কেন? মনে হয় মেকআপ নষ্ট হয়ে যাবে বলে। তারপর মায়াকে নিয়ে চলে আসলাম। আসার পর মায়াকে বাসার ঘরে নিয়ে বসানো হলো। আমি এসে আড্ডা দিচ্ছিলাম, কিন্তু হারামি বন্ধুগুলো বেশিক্ষণ থাকলো না, মেয়েদের সাথে ফাইজলামো করতে চলে গেল। আমিও আর বসে না থেকে চলে গেলাম। ঘরে গিয়ে দরজা লাগিয়ে মাত্র ফিরলাম, এমনই দৌড়ে মায়া আসলো। এসে টান দিয়ে খাটে ফেলে পাগলের মতো কিস করতে লাগলো সারা মুখে। তখন আমি বললাম, আরে থামো থামো, কিস পরীক্ষায় তুমি পাশ করছো, এখন থামো, আগে নামাজ পড়ে নিই, চলো 2 রাকাত। তারপর মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারপর 2 রাকাত নামাজ পড়ে উঠতেই আবার ধাক্কা দিয়ে ফেলে দিল বিছানায়, আর সারা মুখে কিস করতে লাগলো আর বলল, তুমি জানো, তোমায় এতদিন না দেখতে পেয়ে পাগল হয়ে গিয়েছিলাম প্রায়। তোমায় তো প্রতিদিন রাতে আমি কল দিয়ে দুষ্টুমি করতাম। ও এই কথা, তাই তো বলি এই পাগল মাইয়া আবার কেডা? তবে সেটা তোমার পাগল সিনিয়র বউ। এই বলে আবার কিস করতে লাগলো। তখন আমি বললাম, এই দাঁড়াও, থামো, আমার একটা শর্ত আছে। বলো, কি শর্ত? সব আমি রাজি। আমায় কোনো ঘরের কাজ করতে বলবে না, যেগুলো তোমার কাজ, আর বিশেষ করে কাপড় চোপড়। তোমার কিছু করতে হবে না, আমি সব করব। এখন আমায় রোম্যান্স করতে দাও চুপ করে। যা, কাপড় ধুয়ে দেওয়া থেকে বেঁচে গেলাম। তারপর মায়া আমার বুকের উপর উঠে বলল, আমার পিচ্ছি বরের ঠোঁটটা পুরো স্ট্রবেরি, আজ সারা রাত খাবো। এটা বলে সারা মুখে কিস করতে লাগলো। তারপর ঠোঁটগুলো সে টেনে রাবারের মতো খেতে লাগলো। কিছুক্ষণ পর পাগলের মতো খেতে লাগলো। তারপর আমিও মায়ার সাথে সাড়া দিতে লাগলাম। আপনারা তো খুব দুষ্ট, এখনো বসে আছেন শুনতে? যান, আর বলা যাবে না, বাকিটা ইতিহাস।